Okay, so can you hear me? Can you hear me? স্যার শোনা যাচ্ছে? Okay, so let's start. সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। So we were discussing on chapter 1, that is tabular analysis of transitions on accounting equation. আমার স্লাইড দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো এখানে আমাদের লাস্ট ক্লাসে কোন পর্যন্ত পড়িয়েছিলাম? স্যার দুইটা হোমওয়ার্ক ছিল, ওই ফার্স্ট এটা করেছিলেন আর দুইটা হোমওয়ার্ক ছিল। আচ্ছা, কত নাম্বার? কত নাম্বার হোমওয়ার্কটা ছিল? স্যার ওই যে নেক্সট শীটটা। আচ্ছা, প্রবলেম নাম্বার ছিল P11A, এটা ছিল। P11A, P11 4A মেবি, আর আচ্ছা, আর ছিল ই ই ই5 মেবি ওইটা। E17। আচ্ছা, এগুলো কি দেখা হয়েছিল বা করা হয়েছিল? জি করছি। সবাই করেছেন? হোমওয়ার্ক গুলো সবাই করেছেন? সবাই করা হয়েছে হোমওয়ার্ক? স্যার আমি একটা করছি আর একটা করি নাই। স্যার করা নেই, করা হয়নি? করা হয়নি স্যার। আমি প্রথম দুইটা করছি কিন্তু লাস্টে করতে পারি নাই, ওইটা পারি। আচ্ছা, বাকিদের? 1-4 এই ম্যাটটায় 3 টাকা স্যার সারপ্লাস আসছিল, মানে 3 ইউরো আর কি বেশি আসছিল স্যার, লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে, সরি। হ্যাঁ, 3-এরও বেশি আসছে। আচ্ছা, আর কিছু? স্যার আচ্ছা এর বাদে আর কোনো সমস্যা নেই এটা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো যারা করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা হচ্ছে এখন যেটা এক্সারসাইজ 1টা আবার একটু দেখি। হ্যাঁ, যারা করেছেন একটু মিলিয়ে নেন, আর যারা করেন নাই তারা একটু আমার সাথে এটা একটু দেখেন। আচ্ছা, সো এই এক্সেল শিটটা তো সবার কাছে আছে না? এক্সেল শিটটা করা হয়েছে না? জি স্যার। আচ্ছা, আর খাতার মধ্যে তো মনে হয় এটা ইয়ে করা আছে না, ওই যে টেবিলটা করা আছে না সবার? টেবিলটা করছিলাম ওখানে স্যার, ওই আচ্ছা, অঙ্ক করতে শেষ, আবার নতুন করে করতে হবে। ওকে, ঠিক আছে। যাদের হচ্ছে টেবিলটা নাই, আপনারা এই টেবিলটা একটু ড্র করেন। হ্যাঁ, সো ইউ লেফট, ইন ইউর লেফট হ্যান্ড সাইড there will be assets, এবং অ্যাসেটের মধ্যে থাকবে হচ্ছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইজ, ইকুইপমেন্ট। আর রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে লাইবিলিটি। লাইবিলিটির মধ্যে একটাই থাকবে আপাতত, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যান্ড ইন ওনার্স ইকুইটি সাইড এখানে 4টা কলাম থাকবে, ওনার্স ক্যাপিটাল, ড্রয়িংস, রেভিনিউজ অ্যান্ড এক্সপেন্সেস। আর একটা হচ্ছে পার্টিকুলার্স কলাম থাকবে ভেরি রাইট হ্যান্ড সাইডে, অ্যান্ড ভেরি লেফট হ্যান্ড সাইডে হচ্ছে সিরিয়াল নাম্বার থাকবে।
সো টেবিলটা একটু সবাই করে ফেলেন, আমি তারপর ম্যাথটা সলভ করে দিচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল। জি। স্যার আমরা যখন টেবিলটা করব তাহলে কি উপরের আমাদের অ্যাসেট লাইবিলিটি ওনার ইকুইটি এগুলো কি উল্লেখ করতে হবে, নাকি শুধু জি। আমরা জি। না, নিচের গুলো উল্লেখ করবো? অ্যাসেট কলাম মেনশন করতে হবে। অ্যাসেট কলামের মধ্যে তারপরে এগুলো আসবে, তারপরে লাইবিলিটিস কলামের মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল থাকবে, আর ওনার সিবিটি কলামে চারটা থাকবে। ওকে, থ্যাংক ইউ। হুম, হুম। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি। 1-1 কোয়েশ্চেনটা দেয় ওইটাতে আমাদের রিকোয়ারমেন্ট ছিল জাস্ট হচ্ছে ইকুয়েশন টেবিলটা করা আর নেট ইনকামটা বের করা। জি। তো আপনি সলিউশনে মেবি ওখানে ব্যালেন্স শিটও করছেন, এখন কি ওইটা প্র্যাকটিসের জন্য দিয়েছেন নাকি ওইটা করতে হবে বাধ্যতামূলক? না, 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 ওইটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি। আমি দেখাবো আজকে এই রিকোয়ারমেন্ট এ করার পরে, তারপর রিকোয়ারমেন্ট বিটাও দেখাবো। হ্যাঁ, অর্থাৎ এই যে টেবিল অ্যানালাইসিস, এখান থেকে আরো 3টা স্টেটমেন্ট করা যায়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হ্যাঁ, তো ওই 3টা স্টেটমেন্ট নিয়েই আমি দেখাবো আপনাদেরকে। জি। স্যার, হ্যালো। জি। হ্যাঁ, জি, আমি নোটস পেয়েবলটা ভুল ক্রমে আর কি, বা এটা জাস্ট লাইবিলিটিজ এর সাথে মানে একটা ঘরেই করে ফেলছি, মানে অ্যাকাউন্টস পেয়েবলে মানে করেছেন। ভুল ক্রমে আর কি। হ্যাঁ, অ্যাকাউন্টস হ্যাঁ, পেয়েবলে জি, করেছেন। আচ্ছা, জি, জি, জি। এটা বলবো না তো একটু পরে। এটা কি মানে হ্যাঁ, জি, এটা একটু পরে আমরা যখন পি জি, জি, ওয়ান ফোর এটা সলভ করবো তখন এটা বলে দিব। কারণ নোটস পেয়েবলটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ অফ লাইবিলিটি, আর অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে আরেক ধরনের লাইবিলিটি। তো কোথায় কোনটা ইউজ করবো আমরা সেটা বলে দিব, অসুবিধা নেই। আচ্ছা, এভরিওয়ান ডান? এই টেবিলটা হয়েছে? ইয়েস অর নো? জি স্যার, হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা টেবিল আমরা একটু করে ফেলি সাথে, P14A, এটাও একটু করে ফেলি ফোরের জন্য। সো আপনার আরেকটা ইউ স্টার্ট ফ্রম এ ফ্রেশ শিট। হ্যাঁ, আরেকটা শিট, আরেকটা নতুন পেজ থেকে শুরু করেন, এরকম আরেকটা টেবিল করেন। ওখানে আবার সিরিয়াল নাম্বারের জায়গায় ডেট থাকবে। হ্যাঁ, যদি আমাদের কোশ্চেনে ডেট থাকে তাহলে ডেট লিখবো, যদি সিরিয়াল থাকে সিরিয়াল লিখবো। আর এখানে আমাদের হচ্ছে অ্যাসেটের 4 ধরনের টাইপস, একটা হচ্ছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইজ, ইকুইপমেন্ট। আর লাইবিলিটিজ এর 2টা টাইপস, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল আর একটা হচ্ছে নোটস পেয়েবল। ওকে, দেন ওনার্স ইকুইটিতে অলওয়েজ দেয়ার উইল বি 4 কলামস, ওনার্স ক্যাপিটাল, ড্রয়িংস, রেভিনিউজ আর এক্সপেন্স। আর যেখানে প্লাস সাইন দেওয়া আছে এখানে প্লাস সাইন দিবেন, যেমন ক্যাপিটাল এটা প্লাস হবে, রেভিনিউ প্লাস হবে, ড্রয়িংস মাইনাস হবে, আর এক্সপেন্স হচ্ছে মাইনাস হবে। ডান।
জি স্যার। জি, দুইটা টেবিলই হয়েছে সবার করা। স্যার 10 সেকেন্ড লাগবে। জি, আচ্ছা, আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব, হ্যাঁ, চ্যাপ্টার 1। তারপরে নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 2 শুরু করব। চ্যাপ্টার 2 হচ্ছে রেকর্ডিং প্রসেস। এই চ্যাপ্টারটাতে একটু বেশি সময় নিচ্ছি, কারণ এই চ্যাপ্টারটা আসলে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে বেস করে চ্যাপ্টার 2 আমরা করতে পারবো। ওকে, সো আই থিঙ্ক সবার টেবিল করা হয়েছে। সো আমরা প্রবলেম নাম্বার 1টা একটু দেখি আবার, হ্যাঁ। সো প্রবলেম 1 হচ্ছে, দেখেন, অন April 1 জুলি স্প্যাঙ্গেল এস্টাবলিশড স্প্যাঙ্গেলস ট্রাভেল এজেন্সি, অর্থাৎ একটা ট্রাভেল বিজনেস এজেন্সি স্টার্ট করেছে। তো ইটস এ সার্ভিস বিজনেস, হ্যাঁ। তাহলে ইট মিনস যে the main source of revenue would be service revenue. The following transactions were completed during this month. এই মাসে এই ট্রানজেকশন গুলো হয়েছে, 1 থেকে 10 পর্যন্ত ট্রানজেকশন হয়েছে। এখন বলছে যে প্রিপেয়ার এ টেবুলার অ্যানালাইসিস অফ দ্য ট্রানজেকশনস ইউজিং দ্য ফলোইং কলাম হেডিংস। অর্থাৎ এই ট্রানজেকশন গুলোর অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমাদের কি ইমপ্যাক্ট হবে সেটা দেখানো। ওকে, অ্যাকাউন্টিং ইকুয়েশন উই নো দ্য অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আমরা দেখাবো যে প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা চেঞ্জ হবে, এবং চেঞ্জ হলে অ্যাকাউন্টিং ইকুয়েশন মাস্ট বি ইকুয়াল, দ্যাট মিনস অ্যাসেট সাইড মাস্ট বি ইকুয়ালস টু দ্য লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি সাইড। ওকে, আচ্ছা, তাহলে প্রথম ট্রানজেকশনটা হচ্ছে ওনার ইনভেস্টেড 15,000 ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি। তাহলে ওনার 15,000 টাকা ইনভেস্ট করেছে বিজনেস শুরু করার জন্য। তাহলে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি পরিবর্তন হবে? নাও ইউ থিঙ্ক ইউরসেলফ ইন দ্য ফর্ম অফ এ বিজনেস। আপনি যখন করবেন, আপনি এখন নিজেকে বিজনেস হিসেবে চিন্তা করবেন। তাহলে বিজনেসে আমার কি পরিবর্তন হলো, যে বিজনেসের মালিক 15,000 টাকা ক্যাশ দিল একটা বিজনেস শুরু করার জন্য। ওকে, তাহলে হোয়াট হ্যাপেন্স টু মাই বিজনেস? আমার একটা অ্যাসেট আসছে 15,000 টাকা, ক্যাশ অ্যাসেট ইনক্রিজেস। এবং এটা আসছে কোত্থেকে? আমরা বলছিলাম অ্যাসেট মে বি ফাইন্যান্সড বাই ওনার্স হিসাব অথবা থার্ড পার্টি থেকে। থার্ড পার্টি থেকে হচ্ছে লাইবিলিটি। এখন এটা আসছে কোত্থেকে? ওনারের কাছ থেকে এবং ক্যাপিটালের থ্রুতে। তাহলে ওনার্স ইকুইটি অলসো ইনক্রিজেস বাই 15,000। যাদেরটা যারা করেছেন বাসায় হোমওয়ার্ক তারা একটু মিলিয়ে নিয়েন, ঠিক আছে, হচ্ছে কিনা। আচ্ছা, তারপরে মুভ টু দ্য নেক্সট ওয়ান। পেইড 600 ক্যাশ ফর এপ্রিল অফিস রেন্ট। দেখেন, ভাড়া দিয়েছেন। তাহলে আমরা যে বেনিফিট গুলো নিই, লেটস সে আমরা অফিস ভাড়া নিয়েছিলাম এবং সেই বিনিময়ে আমাদের ভাড়ার খরচ হয়েছে। তাহলে দিস ইজ আওয়ার এক্সপেন্স। তাহলে এক্সপেন্স উইল ডিক্রিজ ওনার্স ইকুইটি। আর অন্যদিকে এটা আমরা দিচ্ছি কি সে ক্যাশে। তাহলে অন দ্য আদার সাইড আমাদের ক্যাশ টাকা কমে যাচ্ছে। তাহলে ক্যাশ ডিক্রিজেস বাই 600 টাকা অ্যাজ উই আর পেইং ক্যাশ। আর এটা ওনার সিকিউরিটি কমে যাচ্ছে অ্যাজ দেয়ার ইজ এক্সপেন্স। আমরা এখানে পার্টিকুলার্স এর জায়গায় লিখবো হচ্ছে রেন্ট এক্সপেন্স। ওকে, নাও থার্ড ওয়ান, পারচেজড ইকুইপমেন্ট ফর 3,000 টাকা ক্যাশ। দেখেন, ইকুইপমেন্ট পারচেজ করেছেন, তার মানে আপনার একটা অ্যাসেট ইনক্রিজ হয়েছে না। আবার এটা দিয়েছেন কি ক্যাশ টাকা দিয়ে। তাহলে ক্যাশ ইজ অলসো ইওর অ্যাসেট, এটাও আরেকটা অ্যাসেট কমছে। তাহলে ক্যাশ কমবে। ক্যাশ 3,000 টাকা লেস, আর ইকুইপমেন্ট অ্যাসেট 3,000 টাকা প্লাস। দেখেন ইকুয়েশনে লেফট সাইডে একটা অ্যাসেট বেড়েছে, আবার আরেকটা অ্যাসেট কমেছে, তার মানে ইকুয়াল হয়ে যাচ্ছে জিরো। নেট চেঞ্জ হচ্ছে জিরো। ওকে, নেক্সট ইজ incurred 700 টাকা of advertising cost in the Chicago Tribune on account.
সো ইউ মেক অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য নিউজ পেপার। শিকাগো ট্রিবিউন হচ্ছে একটা নিউজ পেপার, সেখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন। আর সেটা হচ্ছে কি অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে বাকিতে। হ্যাঁ, বাকিতে হইলে হয় আপনি টাকা পাবেন আর না হয় টাকা দিবেন। দেবেন, অর্থাৎ দেয়ার মে বি রিসিভেবল অথবা পেয়েবল। পেয়েবল, রাইট। সো পেয়েবল হবে যখন আমি হচ্ছে আমার কাছ আমাকে থেকে কেউ দিতে পাবে। হবে, আমার কাছে কেউ পাবে। হ্যাঁ, অর্থাৎ আমার কাছে কেউ পাবে কখন? যখন আমি কোনো অ্যাসেট কিনবো কারোর কাছ থেকে, অথবা কারোর কাছ থেকে কোনো বেনিফিট নিব, তখন। আর আমি পাবো কখন? যখন আমি কাউকে বেনিফিট দিব। তাহলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, তার মানে বেনিফিটটাকে আমি নিয়েছি। আমি একটা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, তো বেনিফিটটা আমি নিয়েছি। ওকে, এবং এটার বিনিময়ে আমার টাকাটা ডিউ আছে। তাহলে দেখেন, অ্যাডভার্টাইজমেন্ট যখন দিয়েছেন, ইট মিনস আমার অ্যাডভার্টাইজিং ইজ ইউর এক্সপেন্স, তাহলে বেনিফিট নিয়েছি, এক্সপেন্স। ওকে, তাহলে ওনার সিকিউরিটি ডিক্রিজেস বাই অ্যাডভার্টাইজিং। কত টাকা ছিল? 700 টাকা। এবং এটা আমরা বলছি যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এবং এটা অন অ্যাকাউন্টে বাকিতে। হ্যাঁ, তাহলে বাকিতে হলে কি হবে? তার মানে আমরা এই যে বেনিফিটটা নিচ্ছি, ইন রিটার্ন এটার বিনিময়ে আমাদের থার্ড পার্টি থেকে একটা লাইবিলিটি ক্রিয়েট হলো। তাহলে লাইবিলিটি ইনক্রিজেস 700 টাকা, আর ওনার সিকিউরিটি ডিক্রিজেস 700 টাকা। ওকে, মুভ টু দ্য নেক্সট ওয়ান। পেইড 900 টাকা ক্যাশ ফর অফিস সাপ্লাইজ। ওকে, অফিস সাপ্লাইজ যে বলেছিলাম, যে ছোট ছোট মনিহারি জিনিসগুলো, যেমন আপনি হয়তো একটা স্টাপলার কিনলেন অথবা একটা ক্যালকুলেটর কিনলেন। তো এই ছোট মনিহারি জিনিসগুলোকে বলছি আমি সাপ্লাই। সো দিস আর অলসো অ্যাসেট, বিকজ দে উইল ক্যাশ প্রোভাইড কমবে স্যার। ফিউচার ইকোনমিক বেনিফিট। হ্যাঁ, তাহলে একটা অ্যাসেট বাড়ছে, অফিস সাপ্লাইজ অ্যাসেট। আর এই অ্যাসেটের বিনিময়ে আমি কি দিচ্ছি? ক্যাশ টাকা দিচ্ছি। তাহলে ক্যাশ আবার কমবে আরেকটা অ্যাসেট কমে যাচ্ছে। জি, তাহলে নাইন সাপ্লাই। হান্ড্রেড টাকা 900 টাকা ক্যাশ ডিক্রিজেস, আর অ্যাসেট 900 টাকা সাপ্লাইজ অ্যাসেট ইনক্রিজেস। ওকে, তারপরে নাম্বার 6, পারফর্ম সার্ভিসেস ওর্থ 10,000 টাকা। এই যে আমরা যে উদ্দেশ্যে বিজনেসটা করেছিলাম, তাই না, ট্রাভেল এজেন্সি। অর্থাৎ আমরা এখন কোনো সার্ভিস প্রোভাইড করেছি 10,000 টাকার, এবং 10,000 টাকার মধ্যে আবার 3,000 টাকায় ক্যাশ ইজ রিসিভড ফ্রম কাস্টমার। অর্থাৎ আমরা ইনস্ট্যান্টলি 3,000 টাকা ক্যাশ রিসিভ করে ফেলছি। ওকে, 10,000 টাকা সার্ভিস দিয়ে 3,000 টাকা ক্যাশ রিসিভ করছি। তাহলে ক্যাশ অ্যাসেট ইনক্রিজেস বাই 3,000 টাকা। আর যখন সার্ভিস প্রোভাইড করছি, তার মানে সাথে সাথে আমাদের রেভিনিউ হয়ে যাচ্ছে এবং ওনার সিকিউরিটি বেড়ে যাচ্ছে। ওকে, দশ রিসিভেবল হাজার টাকা 10,000 টাকা। এখন দেখেন, তাহলে 10,000 টাকার বিনিময়ে উই আর গেটিং 3,000 টাকা ক্যাশ ইনস্ট্যান্টলি, বাট দেয়ার ইজ অলসো এ ডিউ অ্যামাউন্ট ফর 7,000 টাকা। তাহলে এই 7,000 টাকা কি বলছে? অ্যান্ড দ্য ব্যালেন্স অফ 7,000 টাকা ইজ বিল টু কাস্টমার্স, এবং এটা কাস্টমারকে বিল করা হয়েছে অন অ্যাকাউন্ট, বুঝে, বাকিতে। ইট মিনস এই টাকাটা আমরা পরে পাবো। তাহলে এখানে অন অ্যাকাউন্টের রিসিভেবল মানে স্যার, হচ্ছে আপনার পাওনা। ঠিক আছে, রিসিভেবল হবে। তাহলে এখানে অন অ্যাকাউন্টের মানে হচ্ছে পাওনা, কারণ আমি কি সার্ভিস দিয়েছি, দিলে আমি টাকা পাবো। আর যখন আমি সার্ভিস নিব, যেমন যে অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস নিয়েছিলাম, তখন টাকা দিতে হবে, লাইবিলিটি। তাহলে দিস 7,000 টাকা যে কাস্টমারের কাছে আমি পাওনা রইলাম, দিস কাস্টমার্স আর অলসো মাই অ্যাসেট, কারণ ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো। ওকে, তাহলে ক্যাশ অ্যাসেট আমার বাড়ছে 3,000 টাকা, আর কাস্টমার অ্যাসেট বাড়ছে 7,000 টাকা। দেখেন, টোটাল আমার অ্যাসেট বেড়েছে 10,000 টাকা। অ্যান্ড ইন রিটার্ন এটা আসছে আমার সার্ভিস থেকে, রেভিনিউ বেড়েছে 10,000 টাকা। এবং রাইট ডাউন দ্য এক্সপ্লেনেশন, যে সার্ভিস রেভিনিউ 10,000 টাকা। দেখেন, রেভিনিউর কিন্তু অনেকগুলো সোর্স থাকতে পারে। এখানে আমরা যে টা দেখতেছি, কোম্পানি এই যে বিজনেসটা দেখতেছি, সেখানে রেভিনিউ সোর্স হচ্ছে সার্ভিস রেভিনিউ। আবার আপনার যদি হোটেল বিজনেস হয়, তাদের কিন্তু সার্ভিসের জায়গা হতে পারে রেন্ট রেভিনিউ। আবার যদি ব্যাংক হয়, ব্যাংকের মেইন কাজ কি? টু বড়, টু ল্যান্ড মানি টু দ্য কাস্টমার্স। আর টু, ইন্টারেস্ট রেভিনিউ। হ্যাঁ, যেমন আর হচ্ছে টু গেট ডিপোজিটস ফ্রম দ্য ডিপোজিটরস। তাহলে ডিপোজিটরকে সে ইন্টারেস্ট দেয়, আর কাস্টমারের কাছ থেকে ইন্টারেস্ট পায়। তাহলে ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে তখন কিন্তু তার জন্য হবে।
আমি ক্লিয়ার, আমি একসাথে বলে দিলাম। যদি আপনাদের কোশ্চেনের মধ্যে আহ, অন্য ডিফারেন্ট টাইপের বিজনেস থাকে এবং ডিফারেন্ট টাইপের রেভিনিউ থাকে, তখন কিন্তু যেন আপনারা ভুল না করেন। সার্ভিসের জায়গায় রেন্টও হতে পারে, ইন্টারেস্টও হতে পারে, অন্য যে কোনো রেভিনিউ হতে পারে। আবার যেমন মনে করেন মার্চেন্ডাইজিং বিজনেস, যেমন যার কাজ হচ্ছে বাই অ্যান্ড সেল করা প্রোডাক্ট, তার রেভিনিউ সোর্স হচ্ছে সেলস রেভিনিউ। হ্যাঁ, okay। তারপরে দেখেন নাম্বার 7, উইথড্র 600 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজ। তাহলে ওনার উইথড্র কে করতে পারে? ওনার করতে পারে। তাহলে ওনার 600 টাকা ক্যাশ নিয়ে গেছে, তাহলে ওনারের ইকুইটি কমে যাবে 600 টাকা, আর ক্যাশ 600 টাকা লেস হবে। আর এখানে একটা কথা বলে দিই, আপনারা কিন্তু মাইনাস সাইন গুলো ইউজ করবেন, যেখানে মাইনাস সাইন দিতে হবে। যদি সাইন না দেন, এই যে এখানে যেমন 6 নম্বর ট্রানজেকশনে আমি কোনো সাইন দিইনি, তার মানে কি এটা প্লাস। আবার এখানে 7 নম্বর ট্রানজেকশনে আমি কি করেছি? মাইনাস দিয়েছি, তার মানে এটা মাইনাস। এখন যদি আমি সাইন না দিই, তাহলে কিন্তু ভুল হবে, তাহলে বোঝা যাবে ক্যাশ বেড়েছে। ওকে, তাহলে আচ্ছা, এই 600 টাকা কি ছিল? ড্রয়িংস। বললাম কি, সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিলে গ্রস প্রফিট, এটা পৃথিবীতে সবসময় গ্রস প্রফিট, এটা নিয়ে কোনো ই নাই। তার থেকে আদার পিরিয়ডিক্যাল কস্ট বাদ দিলে বা কমার্শিয়াল এক্সপেন্স, ওরা নাম দিয়েছে পিরিয়ড কস্টে কমার্শিয়াল এক্সপেন্স। এক এক দেশ এক এক ভাবে অনেক সময় শব্দ ব্যাখ্যা করে। এই মাদ্রাসা পড়লে আমেরিকান বই আপনারা ডক্টর কি 1980 অন্য কেউ ক্লাস করতেছেন? এটার ওই অন্য কোনো সময় ক্লাস প্রেজেন্টেশন, করতেছেন? ঠিক আছে? অপারেটিং ইনকাম এই পর্যন্ত আশা করি বাদ আছে। এখন আমাদেরকে কিছু গল্প বললে নিশ্চিতভাবে এই জিনিসটা আবার বের করতে পারবে, ফোরকাস্ট হয়তো বের করতে পারবে। তাহলে আমাদেরকে কি বলা আছে এটাই আমরা একটু আগে করি। ও বলছে যে সেলস একটা অ্যামাউন্ট, তাই না? আমি এখানেই করি। হ্যাঁ, এটা কোনটা কোনটা ক্লাস হচ্ছে বুঝলাম না। আচ্ছা, এই যে একটু এক ক্লাসের মাঝখানে আরেক ক্লাস করতেছে মনে হয় কেউ, না? আচ্ছা, ঠিক আছে, ক্লাস করেন, সমস্যা নেই, একসাথে 2-3টা ক্লাস করতে মন চাইলে, কিন্তু সাউন্ডটা একটু অফ করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 8, পেইড শিকাগো ট্রিবিউন 500 অফ দ্য অ্যামাউন্ট ডিউ ইন ট্রানজেকশন 4। দেখেন এখানে ট্রানজেকশন 4-এ ছিল কি? শিকাগো ট্রিবিউনে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম অন অ্যাকাউন্টে বাকিতে, এবং দেয়ার ওয়াজ এ লাইবিলিটি, রাইট? অ্যাকাউন্টস পেয়েবল। এবং 4 নম্বর ট্রানজেকশনের ট্রিটমেন্ট ওয়াজ অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজেস অ্যান্ড এক্সপেন্স ওনার সিকিউরিটি ডিক্রিজেস। ওকে, এখন এই 700 টাকা যে লাইবিলিটি হলো শিকাগো ট্রিবিউনের সাথে, এবং এখান থেকে আমরা আবার পেমেন্ট করেছি কত? 500 টাকা। তাহলে হোয়াট হ্যাপেন্স টু দিস ট্রানজেকশন? এই 500 টাকা পেমেন্ট করার পরে কি হবে? আমার লাইবিলিটি কমে যাবে 500 টাকা, আর ক্যাশ ক্যাশ টাকা কমে যাবে। 500 টাকা ক্যাশ কমবে 500 টাকা। 500 টাকা। 500 টাকা, হ্যাঁ। এখন যদি আমরা লাইবিলিটি চেক করি, তাহলে আমার লাইবিলিটি 700 টাকা থেকে 500 টাকা লেস হয়ে গেল, এখন কত আসছে? 200 টাকা। Okay. আচ্ছা, নেক্সট ট্রানজেকশন 9, পেইড এমপ্লয়ি স্যালারিজ 2500 টাকা। হ্যাঁ, তাহলে দেখেন স্যালারিজ কি হবে? এটা ক্যাশ কমবে, ওদিকে ইয়ে কমবে। এক্সপেন্স। এক্সপেন্স এমপ্লয়িরা আমাদের জন্য কাজ করেছে, উই রিসিভ বেনিফিট ফ্রম দ্য এমপ্লয়িজ, এবং এর বিনিময়ে আমাদের কি হচ্ছে? তাদের জন্য স্যালারি দিতে হবে, দিয়েছিও 2500 টাকা। ক্যাশ টাকা ডিক্রিজেস বাই 2500 টাকা, আর ওনার সিকিউরিটি ডিক্রিজেস 2500, and particulars হচ্ছে salaries expense. Okay, and then the last transaction was a receive 4000 টাকা cash from customers who have previously been billed in transaction 6. Remember transaction 6 এ আমাদের কি ছিল? যে কাস্টমারের কাছে আমরা সার্ভিস দিয়েছিলাম 10,000 টাকা, out of this 3,000 টাকা was received from the customers and 7,000 was billed to customers. That means on account, accounts receivable ছিল। Now এই 7,000 টাকা accounts receivable থেকে I am receiving 4,000 টাকা ক্যাশ, তাহলে আমাদের কাস্টমার অ্যাসেট কমে যাবে 4,000 টাকা, as I am receiving money back from the customers, 4,000 টাকা কাস্টমার অ্যাসেট কমে যাচ্ছে, আর ক্যাশ অ্যাসেট বেড়ে যাচ্ছে 4,000। Okay, now make the summation of these columns. So ক্যাশ কলামের সামেশন হচ্ছে এগুলো, তাহলে টোটাল অ্যাসেট সাইডের সামেশন হচ্ছে আমার 20,800, and liability সাইডের সামেশন হচ্ছে 200 টাকা, আর ওনার সিকিউরিটি 4টা কলাম, এই 4টা কলামের সামেশন হচ্ছে 15,000 less 600 plus 10,000 less 3,800, তাহলে এখানে হচ্ছে 20,600। এই দুইটা আবার লাইবিলিটি আর ওনার সিকিউরিটি যোগ করলে is equals to the total assets.
হয়েছে এটা সবার? জি স্যার হয়েছে। স্যার ওকে, হয়েছে। যারা বাসায় করেছিলেন আপনাদের হয়েছে, সবগুলো হয়েছে এরকম কেউ আছেন? হয়েছে স্যার, সব হয়েছে। জি স্যার। সব হয়েছে? ওকে, জি। দুইজন বলছেন নাকি? ভেরি গুড, ভেরি গুড। স্যার এমনটা কখনো ঘটে কিনা যে ওনার্স ক্যাপিটাল জিরো কিন্তু মালিক পক্ষ উইথড্র করছে কোনো ক্যাশ? না, তাইলে হতে পারে যে হয়তো আগের কোনো একটা মান্থে ক্যাপিটাল ইনভেস্ট করেছে, আর এখন নতুন করে যে মাসের কোশ্চেন দেওয়া আছে সেখানে হয়তো উইথড্র করছে। বুঝতে পারছেন? এটা তো হয়তো আমরা এক মাসে করতেছি, তাই না? কিন্তু এটা তো একটা কন্টিনিউইং অপারেশন। ক্যাপিটাল তো শুরুতেই ইনভেস্ট করা হয়। এখন যদি মনে করেন জানুয়ারি মাসে ক্যাপিটাল ইনভেস্ট করছেন আর আপনি ফেব্রুয়ারি মাসে গিয়ে উইথড্র করছেন, তখন হইতে পারে। আচ্ছা, তাহলে এরপরে আফটার দিস টেবুলার অ্যানালাইসিস উই ক্যান প্রিপেয়ার 3 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আমরা বলছিলাম মনে আছে যে আমাদের অ্যাকাউন্টিং এর উই হ্যাভ 3 বেসিক ফাংশনস অফ অ্যাকাউন্টিং। দ্য ফার্স্ট অ্যাকাউন্টিং এর কাজ কি ছিল? রেকর্ড। ফার্স্ট কাজটা কি রেকর্ড ছিল নাকি? না 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 না, রেকর্ড না, আইডেন্টিফাই। আইডেন্টিফাই স্যার। ওকে, টু আইডেন্টিফাই, ইয়েস, টু আইডেন্টিফাই ইকোনমিক ইভেন্টস। এই যে আইডেন্টিফিকেশনের কাজটা কিন্তু আমরা অলরেডি করেছি থ্রু দিস টেবুলার অ্যানালাইসিস। হ্যাঁ, আচ্ছা, পরে সেকেন্ড কাজটা কি ছিল? রেকর্ডিং। আর থার্ড কাজটা কি ছিল? কমিউনিকেট। কমিউনিকেট। কমিউনিকেট কিসের মাধ্যমে করবে? ডকুমেন্টস অথবা রিপোর্ট। রিপোর্টস, এবং সেই রিপোর্টগুলোকে বলে হচ্ছে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ওকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হচ্ছে, আপনারা একটু লিখে নেন, ইনকাম স্টেটমেন্ট, বাংলা বলে দিব একটু পরে, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। এখানে 4 ধরনের স্টেটমেন্ট আছে, আমি হয়তো এই চ্যাপ্টারে 3 ধরনের দেখাবো, আরেকটা চ্যাপ্টারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নামে একটা স্টেটমেন্ট আছে, সেটা আমরা দেখাবো। ব্যালেন্স শিট হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। So there are these 4 types of financial statements that we need to prepare. আহ, তাহলে ইনকাম স্টেটমেন্ট, হোয়াট ডাজ ইট মিন? নেট ইনকাম বের করা, অর্থাৎ আয় থেকে এটার আয় আর বাংলাটা ব্যয়ের হচ্ছে হিসাব করা। আয় বিবরণী, তাই না? আয় ইনকাম ব্যয়ের মানে হিসাব। আয়, আর স্টেটমেন্ট মানে হচ্ছে বিবরণী, আয় বিবরণী। কিন্তু আমি অনেক সময় এটাকে বলি ইটস এ ইনকাম এন্ড এক্সপেন্স স্টেটমেন্ট। অর্থাৎ শুধুমাত্র আয় বিবরণী না, এটা হচ্ছে আয় এবং ব্যয় বিবরণী। অর্থাৎ আমি এটাকে বলি হচ্ছে ইনকাম এন্ড এক্সপেন্স স্টেটমেন্ট। তার মানে ইনকাম স্টেটমেন্টের মধ্যে থাকবে কি? ইনকাম থাকবে আর এক্সপেন্স থাকবে। ওকে, ইনকাম বা রেভিনিউ থাকবে আর হচ্ছে এক্সপেন্স থাকবে। আর এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, সেটাকে বলছি আমি কি? ইনকাম মাইনাস এক্সপেন্স ইকুয়ালস টু হচ্ছে প্রফিট অর লস। ওকে, অর্থাৎ আয় এবং ব্যয়ের যে পার্থক্য সেটাকে বলছি আমরা লাভ অথবা ক্ষতি। আচ্ছা, এখন কখন লাভ হবে? যদি আমাদের ইনকাম বেশি হয়, ইফ ইনকাম অথবা রেভিনিউ ইজ গ্রেটার দেন এক্সপেন্স, তাহলে তখন ডিফারেন্সটা কি বলছি আমরা? প্রফিট। আর যদি উল্টোটা হয়, ইফ এক্সপেন্স ইজ গ্রেটার দেন ইনকাম বা লস। রেভিনিউ, তখন হচ্ছে লস। আচ্ছা, যদি স্যার দুইটাই সেম হয়, রেভিনিউ এবং এক্সপেন্স সেম হয়, ব্রেক ইভেন। ব্রেকআপ পয়েন্ট। তখন ব্রেক আমরা ইভেন পয়েন্ট। এটাকে বলছি ব্রেক ইভেন পয়েন্ট। পয়েন্ট ব্রেক। অর্থাৎ নো লস নো প্রফিট সিচুয়েশন। ব্রেক ইভেন মানে হচ্ছে নো লস নো প্রফিট। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ইন ইনকাম স্টেটমেন্ট উই উইল শো দ্য রেভিনিউজ এন্ড এক্সপেন্স, এন্ড ফাইনালি দ্য ডিফারেন্স বিটুইন দিস রেভিনিউজ এক্সপেন্স উইল বি প্রফিট অর লস। আচ্ছা, আমরা আমাদের দেখেন তো রেভিনিউ এবং এক্সপেন্সের জন্য 2টা কলাম করেছি না অলরেডি আমাদের টেবিল অ্যানালাইসিসে? রেভিনিউ কলামে আমরা কত লিখেছিলাম? 10,000 টাকা। এন্ড হোয়াট ওয়াজ দ্য টাইপ? এই রেভিনিউটা কি ছিল? সার্ভিস রেভিনিউ। আর এক্সপেন্স কলামে কত লিখেছি? সামেশন হচ্ছে 3,800। এন্ড হোয়াট আর দ্য টাইপস? একটা হচ্ছে রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এন্ড স্যালারিজ এক্সপেন্স। এবং দেখেন
ইট মিনস ইউর রেভিনিউ হচ্ছে 10,000 টাকা, এক্সপেন্সিস 3,800 টাকা, তাহলে এখানে রেভিনিউ বেশি হচ্ছে নাকি? জি স্যার। তাহলে এইটা হবে হচ্ছে প্রফিট। ওকে, আচ্ছা আমরা এখানে যে একটা ইনকাম স্টেটমেন্ট করেছি, সবাই একটু তুলে ফেলেন, এরকম একটা টেবিল করে ফেলেন ইনকাম স্টেটমেন্ট। আর এখানে নাম দিবেন, একটা টাইম পিরিয়ডের জন্য ইনকাম স্টেটমেন্টটা করা হয়। নর্মালি আমরা যদি এটা মান্থলি করি তাহলে মান্থলি, যদি ইয়ারলি করি তাহলে ইয়ারলি, 1 বছরের জন্য হইলে 1 বছরের জন্য। তাহলে এখানে বলবেন যে ফর দ্য মান্থ এন্ডেড April 30, 2020। আর অ্যামাউন্টের জন্য আপনারা 2টা কলাম করতে পারেন অথবা একটা কলামও করতে পারেন। স্যার, এখান থেকে ইনকাম স্টেটমেন্ট করব। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট করছি আর কি এখন আমরা। জি স্যার, করেছি। ওকে, সো তাহলে এখানে ইনকাম স্টেটমেন্টের শুরুতে আমরা হচ্ছে রেভিনিউ লিখবো। ওকে, রেভিনিউ হচ্ছে সার্ভিস রেভিনিউ, সার্ভিস সার্ভিস রেভিনিউ। তারপর সেখান থেকে লেস করবো হচ্ছে লেস এক্সপেন্সেস। সার্ভিস রেভিনিউ ওয়াজ 10,000, রাইট? আমরা এক্সপেন্স গুলো ইনার কলামে লিখে তারপরে সামটা আউটার কলামে লিখে দিব। আচ্ছা, এক্সপেন্সের গুলো আমাকে বলেন তো, কত কি কি এক্সপেন্স ছিল? গো টু ইউর এক্সপেন্স কলাম। এক্সপেন্স কলামে কি রেন্ট কি ছিল? এক্সপেন্স আর স্যালারি এক্সপেন্স ছিল। রেন্ট জি, এক্সপেন্স প্রথমে স্যার। রেন্ট এক্সপেন্স, হ্যাঁ। তারপরে স্যালারিজ এক্সপেন্স রেন্ট নাকি? এক্সপেন্স, তারপরে অ্যাডভার্টাইজিং, তারপরে স্যার স্যালারি। ওকে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স and then salaries expense. রেন্ট এক্সপেন্স Rent expense কত টাকা? 600। 600 টাকা। 600 টাকা। Advertising expense 700। 700. The salaries স্যালারি স্যার 2500। 500. Okay, then total expenses is the summation of all these 3,800. Okay, and এই ডিফারেন্সটাকে আমরা কি বলছি? এই ডিফারেন্সটাকে বলছি নেট ইনকাম অথবা প্রফিট। আর যদি এটা ইয়া হয় তাহলে লস লিখবো। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 10,000 লেস 3,800, তাহলে আসে হচ্ছে কত? 6,200 টাকা প্রফিট। ইনকাম স্টেটমেন্ট হয়েছে সবার? জি স্যার, হয়েছে। ওকে, সো নাও গো টু আওয়ার নেক্সট স্টেটমেন্ট। একটা হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওকে, ওনার সিকিউরিটিতে সাধারণত দেখেন, ওনার সিকিউরিটি দেয়ার আর 4 কম্পোনেন্টস। ওকে, ক্যাপিটাল, ড্রয়িংস, রেভিনিউস অ্যান্ড এক্সপেন্স। এই 4টা স্টেট কলাম নিয়ে উই উইল প্রিপেয়ার দ্য ওনার সিকিউরিটি। এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে মালিকানা সত্য বিবরণী। অর্থাৎ আমার মালিকের কাছে কত টাকা পাওনা রইলো, দেনা রইলো, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি থ্রু ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। তাহলে ওনার সিকিউরিটি স্টেটমেন্টে থাকবে কয়টা? 4টা বিষয়। একটা হচ্ছে থাকবে ক্যাপিটাল, ক্যাপিটাল এখান থেকে লেস ড্রয়িংস, আর রেভিনিউ হচ্ছে প্লাস হবে, আর এক্সপেন্স হচ্ছে মাইনাস হবে। আচ্ছা, রেভিনিউ আর এক্সপেন্স অলরেডি আমরা ইনকাম স্টেটমেন্টে করেছি না? এখানে আবার যদি রেভিনিউ সবগুলো লিখতে যাই, আবার এক্সপেন্স গুলি সবগুলো লিখতে যাই, তাহলে এটা কি টাইম কনজিউমিং হচ্ছে না আমাদের জন্য? ওই আগের অ্যামাউন্টটা দিয়ে দিলে হচ্ছে স্যার।
হ্যাঁ, তার মানে আমাদের অলরেডি উই হ্যাভ দিস ডিফারেন্স, রাইট? যে হুম, ইনকাম এবং এক্সপেন্সের ডিফারেন্স হচ্ছে কি প্রফিট। তাহলে আমরা এখানে আর রেভিনিউ আর এক্সপেন্স লিখবো না, আমরা একসাথে লিখে প্রফিট ফেলবো এন্ড হচ্ছে লস। প্রফিট, অ্যাড প্রফিট। যদি লস হয় লস হবে মাইনাস, তখন লস হলে লেস হবে। ওকে, তাহলে দেখেন ক্যাপিটাল, এখান থেকে আমি ড্রয়িংসটা লেস করব আর হচ্ছে প্রফিটটা অ্যাড করব, দেন যেটা পাবো সেটা হচ্ছে ইন্ডিং ক্যাপিটাল। ওকে, তাহলে কোয়েশ্চেন হচ্ছে স্যার এই যে ক্যাপিটালটা লিখলাম শুরুতে, এটা কি ক্যাপিটাল? দুই জায়গায় ক্যাপিটাল আসতেছে, শুরুর একটা ক্যাপিটাল, তো দ্যাটস ওয়াই ইটস কল্ড বিগিনিং ক্যাপিটাল, ওপেনিং। ওপেনিং ক্যাপিটাল বা বিগিনিং ক্যাপিটাল, আর শেষে যেটা আছে সেটাকে বলছি আমি এন্ডিং ক্যাপিটাল। ওকে, তাহলে আমরা এখানে আমাদের যেই স্টেটমেন্ট ছিল, যে কলামটা ছিল ওনার সিকিউরিটি, এখান থেকে উই ক্যান প্রিপেয়ার এ ওনার an owner security statement. Okay, তাহলে লেটস ডু an owner security statement. দেখেন owner security statement, এটা ফর দ্য মান্থ ended, month ended 30th April 2020. ওকে, তাহলে আমরা এখানে আগেই অলরেডি আপনাদের একটা ফরম্যাট দিয়েছি, বিগিনিং ক্যাপিটাল, লেস ড্রয়িংস, অ্যাড নেট ইনকাম। ওকে, সো আমাদের বিগিনিং ক্যাপিটাল ওয়াজ 15,000। 15,000, আর ড্রয়িংস হচ্ছে 15,000 লেস ড্রয়িংস 600 না? 600। প্রফিট, এই যে দেখেন প্রফিট অলরেডি আমরা এখানে ইনকাম স্টেটমেন্ট থেকে এটা ট্রান্সফার করবো 6,200, এটা এখানে প্লাস করে দেবো। Okay, তাহলে ইন্ডিং ক্যাপিটাল ইজ 20,600। স্যার হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট স্টেটমেন্ট হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। ওকে, তো ব্যালেন্স শিট বাংলায় বলা হয় এটাকে উদ্বর্তপত্র, অথবা আমরা এটাকে বলতে পারি যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী। ওকে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পজিশন অর্থাৎ কার কি আর্থিক অবস্থা সেটা আমরা বুঝতে পারি থ্রু স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ওকে, স্যার দেখেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থা আমরা কি দিয়ে বুঝি নর্মালি? একটা মানুষের যদি আর্থিক ফলাফল বুঝি আমরা থ্রু প্রফিট আর লস, আর আর্থিক অবস্থা বোঝা যায় কি পরিমাণ রিসোর্স তার কাছে আছে, অর্থাৎ তার কত অ্যাসেট আছে, অ্যাসেট এগেনস্টে তার কি পরিমাণ লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি আছে। ওকে, তাহলে এটাকে আমরা আরেকটা নামে বলতে পারি, ব্যালেন্স শিটকে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে, নর্মালি সেটা আমি বলি, যেটা হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। ব্যালেন্স শিট রিফ্লেক্টস দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওকে, তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি ছিল বেসিক্যালি? অ্যাকাউন্টিং ইকুয়েশন ওয়াজ accounting equation. The accounting equation was assets equals to Honor liability plus honor security. liabilities plus owner security. তাহলে আমাদের ব্যালেন্স শিটে থাকবে দিস থ্রি আইটেমস, অ্যাসেটস থাকবে,
লাইবিলিটিস থাকবে এবং ওনার্স ইকুইটি থাকবে। আচ্ছা, এই যে জিনিসগুলো অ্যাসেটস, লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, এগুলো আমরা কোত্থেকে পাবো? আমাদের এই টেবিলে কি আছে? আছে। টেবিলে আছে না? এই যে আমাদের অ্যাসেট, অ্যাসেট পাশে কি কি আছে? ক্যাশ অ্যাসেট কত টাকা? 13,900। তারপর অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাসেট 3,000 টাকা। সাপ্লাইজ অ্যাসেট 900 টাকা। ইকুইপমেন্ট অ্যাসেট 3,000 টাকা। তাহলে টোটাল অ্যাসেট ইজ 20,800 টাকা। তারপরে উই হ্যাভ এ লাইবিলিটি কলাম, রাইট? লাইবিলিটির মধ্যে উই হ্যাভ অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটি 200 টাকা। তারপর ওনার সিকিউরিটি কলাম, ওনার সিকিউরিটি থেকে আমরা ইন্ডিং ক্যাপিটাল কত পেলাম? 20,600 টাকা। সো এগুলো নিয়ে উই উইল প্রিপেয়ার আওয়ার ব্যালেন্স শিট। লেটস ডু এ ব্যালেন্স শিট। হয়েছে এটা? ওকে, তাহলে দেখেন অ্যাসেটের মধ্যে আমাদের কি কি অ্যাসেট ছিল? ফ্রম অ্যাসেট ক্যাশ কলাম থেকে। অ্যাকাউন্ট রিসিভেবল সাপ্লাইজ, ওকে, ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল ক্যাশ, সাপ্লাইজ। ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইজ, তারপর ছিল ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট। টোটাল অ্যাসেটস। আচ্ছা, এরপর হচ্ছে লায়াবিলিটিস। লায়াবিলিটিস লায়াবিলিটিস এর মধ্যে ছিল অ্যাকাউন্টস পেয়েবল এন্ড দেন ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি, এখানে কিন্তু আমরা উই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। সেখান থেকে আমরা আর ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করা দরকার নেই। এখানে যে আমাদের বটম লাইন অর্থাৎ রেজাল্টটা যেটা আছে, ইন্ডিং ক্যাপিটাল, শুধু এইটা ট্রান্সফার করব। ওকে, তাহলে ইন্ডিং ক্যাপিটাল। আচ্ছা, আরেকটা বলে দেই, ব্যালেন্স শিট করার সময় এটা কিন্তু একটা ডেটে করা হয়। ইটস নট এ ফর এ পিরিয়ড অফ টাইম, ইটস পয়েন্ট অফ টাইম। অর্থাৎ ব্যালেন্স শিটটা আমরা ডেট প্রিপেয়ার করতেছি 30th এপ্রিল। অর্থাৎ আমাদের যে রিপোর্টিং ডেট, যদি রিপোর্টিং পিরিয়ড যদি হয় মান্থলি, তাহলে আমরা মান্থের লাস্ট ডেটে করতেছি। আর বাট ফর ইনকাম স্টেটমেন্ট, এটা আমরা একটা পিরিয়ড অফ টাইমের জন্য করি। অর্থাৎ যদি মান্থলি করি তাহলে এই মাসের 1 তারিখ থেকে শেষ করুন। 31 তারিখ পর্যন্ত, ঠিক আছে? বা 30 তারিখ পর্যন্ত এইভাবে। ওনার সিকিউরিটি স্টেটমেন্টও ফর মান্থলি, মানে ফর এ পিরিয়ড অফ টাইম। অর্থাৎ এটা যদি আমরা মান্থলি করি তাহলে বিগিনিং থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত এভাবে করা হবে। আচ্ছা, আমাকে একটু বলেন তো ব্যালেন্স গুলো কি আছে? ক্যাশ 13,900। 13,900। অ্যাকাউন্টস রিসিভেবল 3,000। 300 টাকা। 6,300। এখন 3,000। 3,000। 3,000। তারপরে কি ছিল? সাপ্লাইজ Supplies 900। 900। ইকুইপমেন্ট Equipment 3,000। 3,000। and then total assets 20,800। yes 20,800. okay, liabilities, accounts payable 200। আচ্ছা, আমরা এখানে লাইবিলিটিসটা আউটার কলামে লিখতে পারি যেহেতু একটাই লাইবিলিটিস। আর যদি অনেকগুলো থাকতো তাহলে ইনার কলামে লিখে এখান থেকে সামটা আউটার কলামে ট্রান্সফার করতাম। আচ্ছা, ওনার্স ইকুইটি।
এন্ডিং ক্যাপিটাল এখানে দেখেন ওনার সিকিউরিটি সরাসরি এটা ট্রান্সফার করে দিব 20,600। 1,600 তাহলে এরপরে আমরা ইকুয়েশনটাকে মিলাই দিব। আমরা কি বলছি, ইকুয়েশনটা কি লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি না? লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটিটা 20,800। স্যার ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আরেকটা স্টেটমেন্ট থাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটা আমরা নর্মালি আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ ওইখানে দেখাবো। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা বেসিক্যালি হচ্ছে আমাদের কত টাকা ক্যাশ ইনফ্লোজ হয়েছে এবং কত টাকা ক্যাশ আউটফ্লোজ হয়েছে সেটা বের করা হয়। ঠিক আছে, তাহলে এটা একটু এখন আমি বলতে যাচ্ছি না কারণ এটা একটু ডিফিকাল্ট, আমরা এর জন্য একটা চ্যাপ্টারই আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ডান উইথ প্রবলেম নাম্বার 1 সবার। আচ্ছা, স্যার এখন দেখ, জি বলেন। অ্যাসেটস পার্টটা আমার ফিক্সড অ্যাসেট কারেন্ট অ্যাসেট ভাগ করে দেখাই দেবো না? আচ্ছা, এখন ক্লাসিফিকেশনটা আবার করতে হবে কিনা, অ্যাসেটের ক্লাসিফিকেশন গুলো করতে হবে কিনা। দেখেন আমি এখন আপাতত আপনাদেরকে কোনো ক্লাসিফিকেশনে যাচ্ছি না, আমি একদম বেসিক থেকে শুরু করছি। তো আমরা চ্যাপ্টার 4-এ অ্যাকাউন্টিং সাইকেল, হ্যাঁ কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং সাইকেল একটা বিষয় আছে, তখন যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব তখন এখানে আমরা ক্লাসিফিকেশনটা দেখাবো। ইয়াস, আমরা অ্যাসেট গুলোকেও ক্লাসিফাই করতে পারি, আবার আমাদের যে লাইবিলিটি গুলো আছে সেগুলোকে ক্লাসিফাই করতে পারি। হ্যাঁ, এখন যদি আপনারা বুঝেন তাহলে তো সমস্যা নেই, আমি বুঝাই দিচ্ছি। যেমন অ্যাসেট গুলোকে ক্লাসিফাই করা যায় সাধারণত দুই ধরনের, বেসড অন মেচুরিটি। এই ক্লাসিফিকেশনটা করা হয় বেসড অন মেচিউরিটি, অর্থাৎ আমার অ্যাসেট যে আছে সেই অ্যাসেটের মেচুরিটি কত, অর্থাৎ 1 বছর নাকি 1 বছর থেকে কম। মনে করেন যদি 1 বছরের কম হয়, লেস দেন এ ইয়ার হয়, লেস দেন এ ইয়ার হয়, তাহলে সেগুলো সেই অ্যাসেট গুলোকে আমি নর্মালি বলছি কারেন্ট অ্যাসেট, যেগুলো আমি 1 বছরের মধ্যে মেচিউর করে ফেলবো, অর্থাৎ 1 বছরের মধ্যে সেটা আমার ক্যাশে কনভার্ট হয়ে যাবে। আর যেগুলো মেচুরিটি হচ্ছে মোর দেন আ ইয়ার, 1 বছরের বেশি সময়, তা সেগুলোকে বলা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট বেসড অন আইএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, নন কারেন্ট অ্যাসেট। অথবা এগুলোকে অনেক সময় বলে ফিক্সড অ্যাসেট। ফিক্সড ঠিক আছে, ফিক্সড শব্দটা এখন আর ইউজ করে না, কারণ পৃথিবীতে ফিক্সড বলতে কিছু নাই, হয় কারেন্ট হবে না নন কারেন্ট। ওকে, তাহলে এখানে আমরা অ্যাসেট গুলোকেও ক্লাসিফাই করতে পারি। তাহলে দেখেন আমাদের অ্যাসেট হচ্ছে ক্যাশ, তাহলে আমরা বলছিলাম যে অ্যাসেট গুলো ম্যাচুরিটি 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের মধ্যে আপনি ক্যাশে কনভার্ট করবেন, সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে এই যে ক্যাশ টাকাটা এটা এমনিতেই ক্যাশে কনভার্ট হয়ে আছে, এটা কারেন্ট অ্যাসেট। আবার অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে যে পাওনা টাকা আপনি কাস্টমারের কাছ থেকে, নর্মালি অ্যাকাউন্টস রিসিভেবলের ক্ষেত্রে যেটা হয় যে ম্যাক্সিমাম হয় 30 ডেজ কাস্টমারের কাছে আপনি বাকিতে টাকাটা আদায় করবেন, অথবা 60 ডেজ হতে পারে। তার মানে এটা কি উইদিন 1 ইয়ারের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জন্য এগুলো অ্যাকাউন্টস রিসিভেবল ও কারেন্ট অ্যাসেট। তারপর সাপ্লাইজ, এখন কোশ্চেন হচ্ছে যে আমরা বলছিলাম লেস দেন এ ইয়ার, 1 বছরের মধ্যে যেগুলো ম্যাচিউর হবে সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট, অথবা 1 বছরের মধ্যে ক্যাশে কনভার্ট হবে। আর যেগুলো মোর দেন এ ইয়ার, 1 বছর পরে হবে, সেগুলো হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এই 1 বছর কোন সময় থেকে, কোন সময় থেকে 1 বছর? 1 বছর হচ্ছে আমার রিপোর্টিং ডেট থেকে, অর্থাৎ আমি যখন ব্যালেন্স শিট বানাবো, ব্যালেন্স শিট যে ডেটে বানাচ্ছি তার থেকে 1 বছর। তাহলে ব্যালেন্স শিট বানাচ্ছি 30th এপ্রিল 2020, তাহলে এর থেকে আগামী 1 বছর কি হবে, 30th এপ্রিল 2021 না? এই 1 বছরের মধ্যে যতগুলো ক্যাশ মানে আমার অ্যাসেট ক্যাশে কনভার্ট হবে সেগুলো হচ্ছে কারেন্ট, আর এর পরে যেগুলো হবে সেগুলো হচ্ছে নন কারেন্ট। এম আই ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন? স্যার আর একবার একটু বলেন। তাহলে আমি বলছি যে 1 বছরের মেচুরিটি যেগুলো, সেগুলো কোন সময় থেকে 1 বছর, যেই তারিখে এটা আমি ব্যালেন্স শিট বানাচ্ছি বা আমার রিপোর্টিং ডেট, রিপোর্টিং ব্যালেন্স শিট মানে হচ্ছে রিপোর্টিং ডেট, আমার যেই তারিখে আমি রিপোর্ট করছি। ব্যালেন্স শিট ডেট যদি এখন আমার
30 এপ্রিল হয়, তাহলে আমার আগামী এক বছর মানে 30 এপ্রিল 2021, এই এক বছরের মধ্যে যেগুলো আমি দেখবো যে ক্যাশে কনভার্ট হয়ে যাবে সেগুলো হচ্ছে কারেন্ট, আর এই এক বছর পরে যেগুলো হবে সেগুলো হচ্ছে নন কারেন্ট। তাহলে দেখেন এখানে আমার ইকুইপমেন্ট নর্মালি ম্যাচুরিটি মোর দেন 1 ইয়ার হয়। কারণ আপনি যখন একটা ইকুইপমেন্ট কেনেন, যেমন কম্পিউটারের ইউজফুল লাইফ কি আমার এক বছর শেষ হয়ে যায়? না, এক বছর থেকে বেশি না। তাহলে আমি যদি এখন অবশ্যই। ক্লাসিফিকেশন করি এই ইকুইপমেন্টটাকে আমি লিখবো হচ্ছে নন কারেন্ট অ্যাসেটের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন যে ক্লাসিফিকেশন অফ লাইবিলিটিস। লাইবিলিটিস গুলোকে আমরা এভাবে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস আর একটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটিস। নন কারেন্টকে অনেক সময় আমরা লং টার্মও বলি, লং টার্ম লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস অথবা নন কারেন্ট লাইবিলিটিস। আচ্ছা, কারেন্ট লাইবিলিটিস হচ্ছে যেগুলো লেস দেন 1 ইয়ার, 1 ইয়ারের মধ্যে আপনাকে পে করতে হবে। 1 ইয়ার ফ্রম ওয়েন? রিপোর্টিং ডেট থেকে। রিপোর্টিং ডেট থেকে। আর যেগুলো নন কারেন্ট সেগুলো কি হবে? 1 ইয়ার আফটার রিপোর্টিং ডেট। ঠিক আছে কথা? আচ্ছা, আচ্ছা, এখানে আমার অ্যাকাউন্টস পেয়েবল একটা লাইবিলিটি আছে। অ্যাকাউন্টস পেয়েবল কেন অ্যারাইজ হয়েছিল? কারণ হয়তো আমি একটা ওই যে অ্যাডভার্টাইজমেন্ট নিয়েছিলাম এটা। এখন এগুলো পেমেন্টের ডেটও কিন্তু সাধারণত অল্প সময় থাকে, এক এক মাস অথবা 2 মাস, এর মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টসের টাকা জমা দিতে। শুধুমাত্র দেখা যায় নোটস পেয়েবল, যেটা ব্যাংক ব্যাংক লোন। নোটস পেয়েবল আবার দুই রকম হয়, একটা হচ্ছে শর্ট টার্ম নোটস পেয়েবল আর একটা হচ্ছে লং টার্ম নোটস পেয়েবল। যদি ব্যাংক থেকে আপনি লোন নেন তখন ওই লোনের ম্যাচুরিটি যদি আপনি এক বছরের বেশি হয় তখন সেটা হচ্ছে লং টার্ম লাইবিলিটিস, অথবা বন্ডস পেয়েবল, হ্যাঁ, মর্গেজ পেয়েবল, এগুলো হচ্ছে লং টার্ম লাইবিলিটিস। ঠিক আছে, এগুলো আমরা আবার আরো আলাপ করবো, অসুবিধা নেই, ডোন্ট ওয়ারি। আমাদের একটা চ্যাপ্টারই আছে, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, এই দুইখানে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আবার কথা বলবো। ওকে, ডান এটা স্যার। সবার? আচ্ছা, আমি একটু প্রবলেম 4A সবগুলো করাই দিব না, কারণ এগুলো আমার মনে হয় না যে সবগুলো একই জিনিস বারবার ডিসকাস করার সময় আছে আমাদের। এখানে একটা প্রবলেম হচ্ছে আপনাদের প্রবলেম নম্বর 20, ট্রানজিশন নম্বর 26, এইটা শুধু একটু দেখাই দিই, বাকিগুলো আপনারা সব পারবেন। ফরওয়ার্ড এত ফ্রম ব্যাংক অন নট পেয়েবল, ব্যাংক থেকে এত টাকা নেওয়া হয়েছে। জি, তাহলে জানি এখানে স্যার। দেখেন May 26, আমি একটু প্রথম থেকে পড়ি। মেইজি টাফট স্টার্টেড হার ওন কনসাল্টিং ফার্ম। আমরা এখন যেই বিজনেস গুলোর একটু উদাহরণ দিচ্ছি সেগুলো সবই হচ্ছে সার্ভিস বিজনেস। চ্যাপ্টার 5 থেকে হবে মার্চেন্ডাইজিং বিজনেস। ঠিক আছে, তো বলছে মেইজি টাফট স্টার্টেড হার ওন কনসাল্টিং ফার্ম, মেইজি কনসাল্টিং, অন May 1, 2020। দ্য ফলোইং ট্রানজিশন অকার ডিউরিং মান্থ অফ মেতে এই ট্রানজিশন গুলো হয়েছে। বিজনেস শুরু করছে May 1 তারিখে, আর May 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই ট্রানজিশন গুলো হয়েছে। এখন এখানে বলছে এই ট্রানজিশন গুলোকে টেবিলে অ্যানালাইসিস করতে, শো দ্য ইফেক্টস অফ দিস প্রিভিয়াস ট্রানজিশনস অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাহলে বাকি সবই পারবেন। যে মেইজি ইনভেস্টেড 7,000 ক্যাশ ইন দ্য বিজনেস, ওনার 7,000 টাকা ক্যাশ ইনভেস্টমেন্ট করেছে, তাহলে এটা কি হবে? ক্যাশ 7,000 টাকা বাড়বে আর ওনার্স ক্যাপিটাল 7,000 টাকা বাড়বে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন নোটস পেবল নামে আমি একটা কলাম ক্রিয়েট করেছি। এখানে লাইবিলিটিসটা দুই ধরনের হবে, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেবল, একটা নোটস পেবল। এটা একটু বলে দিচ্ছি যে আমরা কখন অ্যাকাউন্টস পেবল ইউজ করি আর কখন নোটস পেবল ইউজ করি। ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে দেখেন আমি 26 ট্রানজেকশন বলছি। বরোড 5,000 টাকা ফ্রম দ্য ব্যাংক অন এ নোটস পেবল। ব্যাংক থেকে আমি 5,000 টাকা লোন নিয়েছি অন এ নোটস পেবল। ওকে, ইট মিনস ব্যাংক থেকে যখন আমি লোন নেওয়া হয় সেই লোনের এগেনস্টে আমি সাধারণত কি করি? রিটার্ন স্টেটমেন্ট দিই অথবা রিটার্ন প্রমিস দিই। ওকে, তাহলে সেখানে কিন্তু আবার অ্যাকাউন্টস পেবল হবে না। এখানে দুই ধরনের লাইবিলিটি, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল ইজ নর্মালি
এটাকে আমরা বলছি ওরাল প্রমিস, আমরা ওপেন অ্যাকাউন্ট। আর নোটস এর ক্ষেত্রে সাধারণত আমরা বলি রিটেন প্রমিস। নোটস পেবল ইজ রিটেন প্রমিস, রিটেন প্রমিস। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আপনি যখন লোন নেবেন তখন কিন্তু আপনি আহ এখানে ওরাল প্রমিস দিচ্ছেন না, এখানে হচ্ছে আপনি রিটেন প্রমিস দিবেন, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এটা তখন নোটস পেয়েবল হবে। এবং নোটস এর ক্ষেত্রে যেটা হয়, যখন আমি ব্যাংক লোন নিচ্ছি, ইটস নট ফ্রি অফ কস্ট, এটার ক্ষেত্রে কি আবার ইন্টারেস্ট আসবে, তখন নোটস এর একটা ইন্টারেস্ট রেট বলা থাকবে, হয়তো পরে ইন্টারেস্ট দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে ফর দিস 26 ট্রানজেকশন আমাদের এখানে ইম্প্যাক্টটা হচ্ছে বরোড 5,000 টাকা ক্যাশ ক্যাশ নিয়েছি, আর অন্যদিকে একটা লাইবিলিটি অ্যারাইজ হয়েছে, এটা ওই লাইবিলিটি আসছে ব্যাংকের কাছ থেকে, থার্ড পার্টি, এবং নোটস এর এগেনস্টে। তাহলে এখানে 3,000 টাকা প্লাস, সরি 5,000 টাকা ক্যাশ অ্যাসেট বাড়বে, আর নোটস পেয়েবল লাইবিলিটি বাড়বে হচ্ছে 5,000। ইটস নট অ্যাকাউন্টস পেয়েবল, এটা হচ্ছে নোটস। স্যার একটা কোয়েশ্চেন, জি, স্যার লোন না নিয়ে নোটস পেবল নিয়ে মূল রিজনটা কি, ডিফারেন্সটা কি? নোটস লোন নেওয়াটাই হচ্ছে নোটস পেয়েবল, মানে লোনই নিয়েছি, লোন নেওয়ার এগেনস্টে আমি কি দিয়েছি ব্যাংকে, যে একটা রিটার্ন প্রমিস দিয়েছি যে আই উইল পে লেটার অন, ঠিক আছে? তো পার্টিকুলারসে তাহলে কি লিখবো এটা? এইটার পার্টিকুলার্স না, পার্টিকুলার্স গুলো শুধুমাত্র আমরা লিখি ফর রেভিনিউজ এন্ড এক্সপেন্সেস এর জন্য, ও, লায়াবিলিটিজ এর জন্য কোনো পার্টিকুলার্স এটা লিখি না। পার্টিকুলার লাগতেছে না। না, আচ্ছা। স্যার লাইবিলিটিজ এ অ্যাকাউন্টস পেয়েবল বা নোটস পেয়েবলস এর মতো আর কোনো ডিফারেন্সিয়েট কোনো লাইবিলিটিস কি থাকতে পারে? হ্যাঁ, আহ, আরো মানে অনেক লাইবিলিটি। জি, মানে আমাদের পরীক্ষা আসার মতো, মানে আমাদের যেমন আমরা গাইসোর যে ম্যাথ গুলো প্র্যাকটিস করবো, এগুলো ম্যাক্সিমাম তো আপনি ম্যাক্সিমাম তো এই টাইপেরই দেয়া, বাট ডিফারেন্ট আর কোনো হুম কিছু কি সম্ভাবনা হুম, থাকে কি না আমি জানার জন্য আর কি। লাইবিলিটিজ এর মধ্যে আরো আছে, যেমন আনআর্ন রেভিনিউ, এটাও পড়বো আসলে, কাইসের বইতে আছে কিন্তু। আনআর্ন রেভিনিউ, অনুবর্জিত আয়। অনুপার্জিত আয়, যেটা অর্থাৎ আমি রেভিনিউ হয় নাই কিন্তু অ্যাডভান্স মানি রিসিভ করেছি ফ্রম কাস্টমার, সো দ্যাটস মাই লাইবিলিটি। তারপরে আপনার চ্যাপ্টার 3-তে আমরা এরকম অ্যাডজাস্টিং এন্ট্রিজ মধ্যে আরো লাইবিলিটিস দেখবো, যেমন ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, রেন্ট পেয়েবল, অর্থাৎ যে কোনো ধরনের এক্সপেন্স যেগুলো আমি এখনো পে করি নাই, সেই ধরনের স্যালারিজ পেয়েবল, এগুলো সবই লাইবিলিটি। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি ক্যান আই ফিনিশ চ্যাপ্টার 1 ওভার হিয়ার? ঠিক আছে স্যার, এটা আর লাগবে না। আচ্ছা, তো চ্যাপ্টার 1-এ যে বেসিকটা আপনারা পড়লেন এগুলো আপনারা আবার পড়ে নিয়েন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু চ্যাপ্টার 2 একটু স্টার্ট করে দিই, হয়তো 10 মিনিট পড়াইতে পারবো, আর নেক্সট ক্লাসে আমি চ্যাপ্টার 2টা পড়াবো। নেক্সট ক্লাস মিনস টুমরো, হ্যাঁ? আর আচ্ছা, একটা কথা বলবো জি জি। স্যার, আমি ওই যে গুগল ক্লাসরুমের ইনভাইটেশন লিঙ্কটা স্যার এখনো পাইনি, আমি ক্লাস মেটেরিয়াল গুলো পড়তে পারি নাই। আচ্ছা, ওইটা নিয়ে নিয়েন কারো কাছ থেকে, শোনেন স্যার এখানে ইসমাইল ভাইকে বলছিলাম, উনি হয়তো আপনাকে একটা ইয়ে পাঠাইছে আমার। এগুলো, ওই ইনভাইটেশন এগুলো গত 2 সপ্তাহ ধরে চলতেছে, সবাইকে স্যার ইনভাইটেশন দিচ্ছি, আপনারা কেউ এক্সেস করতে পারে, কেউ এক্সেস করতে পারে না, মানে কি একটা অবস্থা। এই জন্য আমি পরে বলছি যারা করতে পারতেছেন না এক্সেস, তাদেরকে আমি বলছি যে আপনারা ওই যারা করতে, এই দেখেন এখন অনেকে ইনভাইটেশন পাঠিয়ে রাখছি, এই যে দেখেন 99 স্টুডেন্টস অলরেডি অ্যাডেড টু দ্য ক্লাস, এর মধ্যে যে অনেকে পাঠিয়ে রাখছে আমি দিয়ে রাখছি, কিন্তু একসেপ্টও করে না, কিছু করে না। এই যে দেখেন, কি আপনার আইডি কত বলেন দেখি, আমি আপনার এখনই পাঠিয়ে রাখি। স্যার আহমেদ ফয়েজ নামে আছে স্যার। আইডিটা, ইয়াটা, ইমেল আইডিটা বলেন কি? আহমেদ ফয়েজ, muc@gmail.com। আহমেদ আহমেদ ফয়েজ, ফয়েজ বলেন, বলেন। FOYAZ। ওয়াইজেড, ঠিক আছে, জি স্যার। @gmail.com। AHA স্যার, AHAMED, এর পরে একটা এ আছে স্যার। ঠিক আছে, জি স্যার। gmail.com। gmail.com স্যার। জি ঠিক স্যার। আছে, এই যে পাঠিয়ে রাখছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে।
যে অনেকে আছে এগুলো ইনভাইটেশন পাঠিয়ে রাখছি, কোনো কিছু অ্যাড করে না এরকম। আর এগুলো তো আচ্ছা যাক, এগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট করি না। ওকে, নাও লেটস মুভ টু চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 হচ্ছে রেকর্ডিং প্রসেস। যারা আমরা 3টা অ্যাকাউন্টিং এর অ্যাক্টিভিটি সম্পর্কে পড়েছিলাম, ফার্স্ট টু আইডেন্টিফাই ইকোনমিক ইভেন্টস, দেন দ্য নেক্সট অ্যাক্টিভিটি ইজ টু রেকর্ড দ্য ট্রানজেকশনস। ওকে, আচ্ছা, সো এখন ইন চ্যাপ্টার 2 উই উইল ডিসকাস ইন ডিটেলস অ্যাবাউট দিস রেকর্ডিং প্রসেস। আচ্ছা, রেকর্ডিং প্রসেস বলতে আসলে আমরা বুঝি হিসাব রক্ষণ। এখন হিসাব রক্ষণের জন্য 3টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ ইজ কল জার্নাল, সেকেন্ড স্টেপ ইজ কল লেজার, এন্ড থার্ড স্টেপ ইজ কল ট্রায়াল ব্যালেন্স। আপনারা একটু লিখে রাখেন, এটা একটু নিচে নিচে লিখবেন, জার্নাল, দেন লেজার, দেন ট্রায়াল ব্যালেন্স। রেকর্ডিং প্রসেস। হয়েছে। ওকে, তাহলে আমাদের এখানে ফার্স্ট রেকর্ডিং প্রসেস হচ্ছে জার্নাল। জার্নাল, আপনারা এর আগে যদি কেউ বাংলা মিডিয়াম থেকে আসেন, জার্নাল মানে হচ্ছে জাবেদা, জাবেদা, হ্যাঁ। তারপরে লেইজার মানে হচ্ছে খতিয়ান, খতিয়ান। আর ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে রেওয়ামিল। ওকে, তো জার্নাল শব্দটা আসছে লেটিন ওয়ার্ড জার। সো লেটিন জার মানে হচ্ছে ডে, দিবস। অর্থাৎ যেই বইতে আমরা প্রতি দিবসের হিসাবগুলো লিখে রাখি, সেই বইটাকে বলা হচ্ছে জার্নাল। ওকে, আমি এখানে জার্নালের একটা ডেফিনেশন আবার দিব এখানে, জার্নাল। ওকে, সো জার্নালের এখানে দেখেন, জার্নাল বলছে, এই ডেফিনেশনটা সবাই একটু লেখেন। Journal is the primary book of accounts where transactions are recorded in chronological order under double entry bookkeeping system. এই ডেফিনেশনটা সবাই একটু লেখেন। লেখা হয়েছে এটা সবাই? স্যার হয়েছে। আচ্ছা, তো আমরা একটু এবার এক্সপ্লেইন করি এটা। জার্নাল ইজ দ্য প্রাইমারি বুক অফ অ্যাকাউন্টস, প্রাথমিক বই। অর্থাৎ হিসাবের প্রথম বই হচ্ছে, রেকর্ডিং এর প্রসেসের প্রথম বইটাই হচ্ছে জার্নাল। So that's why it's called primary book. Journal is the primary book of accounts where transactions are recorded. যেখানে ট্রানজেকশন গুলো রেকর্ড করা হয় in chronological order. কেউ জানেন what does chronological order mean? Chronology মানে ক্রমহারে, কি? ক্রমহারে, অর্থাৎ একটার পর আমরা একটা মানে জি, সিকোয়েন্স ঠিক থাকবে। যেমন 1 2 3, এটা হলো chronological order। যেমন 1st জানুয়ারি, তারপরে কি আসবে? 2nd জানুয়ারি, তারপরে আসবে 3rd জানুয়ারি। হ্যাঁ অর্থাৎ যখন হ্যাঁ। আমরা ট্রানজেকশন গুলো রেকর্ড করব, তখন এইভাবে দ্যাট কামস ফার্স্ট উড বি রেকর্ডেড ফার্স্ট। অর্থাৎ 1st জানুয়ারি প্রথমে, তারপর যদি ট্রানজেকশনটা থাকে 2nd জানুয়ারি, তাহলে 2nd জানুয়ারি, তারপর 3rd জানুয়ারি, এভাবে। ইটস নট লাইক দ্যাট যে আমি 1st জানুয়ারিটা আগে লিখবো, তারপরে 3rd জানুয়ারিটা লিখবো, তারপর 2nd জানুয়ারি। এটা ক্রোনোলজিক্যাল অর্ডার হইলো না। তাহলে জার্নালে আমরা কি করবো, ট্রানজেকশন গুলো ক্রোনোলজিক্যাল অর্ডারে মেনটেন করব। এবং এখানে কি বলছে, ক্রোনোলজিক্যাল অর্ডারে মেনটেন করবো আন্ডার ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেম। ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেম মানে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা দাখিলা।
অর্থাৎ ডাবল এন্ট্রি। দেখেন আমাদের যে ট্রানজেকশন গুলো ছিল, ওই ট্রানজেকশন গুলো যখন আমরা অ্যানালাইসিস করেছি, প্রত্যেকটা ট্রানজেকশনের কি ডাবল ইম্প্যাক্ট ছিল না অ্যাকাউন্টিং ইকুয়েশনে? জি, জি ডাবল ইম্প্যাক্ট। এই যে আমরা একটু জাস্ট লেটস গো ব্যাক টু 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 আওয়ার প্রিভিয়াস অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টার। এই যে যেমন মনে করি ওনার ইনভেস্ট করেছে 15,000 টাকা ক্যাশ, তাহলে আমি কি দেখেছি? ক্যাশও বাড়াচ্ছি 15,000 টাকা, অন দ্য আদার সাইড ওনার সিকিউরিটিতেও বাড়াচ্ছি 15,000 ইন দ্য ক্যাপিটাল। তার মানে কি এই ট্রানজেকশনের ডাবল ইম্প্যাক্ট, একটা ক্যাশ বাড়ছে আরেকদিকে কি বাড়ছে, ওনার্স ক্যাপিটাল বাড়ছে, ওনার সিকিউরিটি বাড়ছে। ওকে, তাহলে এইখানে বেসড অন দিস আমরা এখানে বলতে পারি যে ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেম মানে হচ্ছে যেখানে প্রত্যেকটা ট্রানজেকশনের সাথে দুইটা অ্যাকাউন্ট জড়িত থাকবে। ওকে, সো ফর এভরি ট্রানজেকশন দেয়ার আর টু অ্যাকাউন্টস ইনভলভমেন্ট, দুইটা অ্যাকাউন্ট থাকবে একটা, এবং সবসময় কি হবে, অ্যাকাউন্টিং ইকুয়েশন সবসময় মিলবে, অর্থাৎ লেফট সাইড মাস্ট বি ইকুয়ালস টু দ্য রাইট সাইড। আচ্ছা, আমরা বলছি টু অ্যাকাউন্টস আর ইনভলভড ফর উইথ এভরি ট্রানজেকশনস। ওকে, এবং এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্টকে আমরা বলছি ওয়ান অ্যাকাউন্ট ইজ ডেবিটেড ফর এন অ্যামাউন্ট, একটা অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব অ্যান্ড অ্যানাদার অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড ফর দ্য সেম অ্যামাউন্ট। আচ্ছা, এখানে একটু বলি যে ডেবিট, আর আমি দুইটা শব্দ ইউজ করছি, একটা হচ্ছে ডেবিটেড আর একটা হচ্ছে ক্রেডিটেড। হিসাব রাখার ভাষাই হচ্ছে এই দুইটা, ডেবিট ক্রেডিট। অর্থাৎ একটা অ্যাকাউন্টকে আমরা করছি হচ্ছে ডেবিট, আর আরেকটা অ্যাকাউন্টকে আমরা করবো হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে ডেবিট ক্রেডিট মানে কি? ডেবিট ক্রেডিট এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য বিজনেস, ব্যবসার ভাষা, হ্যাঁ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অফ দ্য অ্যাকাউন্টিং এর ভাষা। আচ্ছা, ক্যান এনিবডি টেল মি যে ডেবিট এটা কি, হোয়াট ডাজ ইট মিন? ক্রেডিট হোয়াট ডাজ ইট মিন? ডেবিট ক্রেডিট মানে কি? বা ক্রেডিট হলে ভালো না ডেবিট হলে ভালো, হোয়াট ডাজ ইট মিন? সম্পদ বাড়লে ডেবিট আচ্ছা, আর কমলে ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, আর টাটা মোর আয় বাড়লে ডেবিট, আয় আয় বাড়লে কমলে ক্রেডিট, ক্রেডিট, কমলে ডেবিট। ডেবিট। আচ্ছা, গুড। তাহলে ডেবিট মানে কি বুঝাইলো? ডেবিট মানে কি, ইনক্রিজ অর ডিক্রিজ? জি স্যার। আচ্ছা, টু মি স্যার আমাদের, ডেবিট, জি বলেন। সরি, না আমি বলছিলাম যে স্যার আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে যে আমাদের অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস অনার সিকিউরিটি, এটাই আর কি আমাদের বৃদ্ধি বা রিডিউস হওয়ার ক্ষেত্রে মানে আমরা এটা জাস্ট ডেবিট ক্রেডিট আকারে দুটো পোর্শনে ভাগ করি, এটাই। গুড। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলি, আমি মানে ডেবিট ক্রেডিট বলতে যেটা বুঝি, টু মি ডেবিট মিনস লেফট সাইড, ডেবিট মিনস লেফট সাইড, আর ক্রেডিট মিনস হচ্ছে রাইট সাইড। এখন কোশ্চেন হচ্ছে স্যার লেফট রাইট মানে কি আবার? আচ্ছা, লেফট মিনস হচ্ছে লেফট সাইড, রাইট সাইড মানে হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের লেফট সাইড। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন ওয়াজ অ্যাসেটস ইকুয়ালস টু কি, লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি ছিল না? হ্যাঁ, তাহলে আমি ডেবিট বলছি, ডেবিট মিনস লেফট সাইড, লেফট সাইডটা কি? অ্যাসেট। আচ্ছা, তার মানে অ্যাসেট হচ্ছে ডেবিট, আর ক্রেডিট মিনস দ্য রাইট সাইড। তাহলে রাইট সাইড কি? লাইবিলিটিস। লাইবিলিটিস। রাইট সাইড হচ্ছে লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি, তাহলে লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটি হচ্ছে ক্রেডিট হবে। অর্থাৎ সব অ্যাসেট অ্যাকাউন্ট গুলো সবসময় ডেবিট ব্যালেন্স হবে, লাইবিলিটিস অ্যাকাউন্ট গুলো সবসময় ক্রেডিট ব্যালেন্স হবে, আর ওনার সিকিউরিটি অ্যাকাউন্ট গুলো সবসময় ক্রেডিট ব্যালেন্স হবে। আচ্ছা, আমি আরেকটু এক্সটেন্ড করি, আমরা যদি ইকুয়েশনটাকে একটু এক্সটেন্সিভ ফর্মে লিখি, তাহলে অ্যাসেটস ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস, আচ্ছা ওনার সিকিউরিটির মধ্যে আবার আমরা চারটা ক্যাটাগরি করছিলাম না? অনার্স ক্যাপিটাল, ক্যাপিটাল, ড্রয়িংস, ড্রয়িংস কি হবে, লেস হবে নাকি? এক্সপেন্স। এক্সপেন্স, এক্সপেন্স মাইনাস হবে, তার আগে একটা হচ্ছে রেভিনিউ।
রেভিনিউ হচ্ছে রেভিনিউ স্যার, প্লাস প্লাস রেভিনিউ মাইনাস মাইনাস এক্সপেন্স। সো দ্যাটস দ্য এক্সটেন্ডেড ফরম্যাট অফ আওয়ার অ্যাকাউন্টিং ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন রাইট হ্যান্ড সাইডে আমার চারটা জিনিস আছে, এবং এই চারটা জিনিসের মধ্যে দুইটা জিনিস ওনার সিকিউরিটিকে বাড়াচ্ছে। কি কি বাড়াচ্ছে? ক্যাপিটাল আর হচ্ছে রেভিনিউ। আর দুইটা জিনিস ওনার সিকিউরিটিকে কমাচ্ছে, একটা হচ্ছে ড্রয়িংস আর হলো এক্সপেন্স। এবার আমি যে কথাটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা হলো লাইবিলিটি ইজ ইন দ্য রাইট সাইড। ঠিক আছে, তাহলে রাইট সাইড হলে ক্রেডিট হবে নাকি? জি আর ওনার সিকিউরিটি হচ্ছে রাইট সাইড, তাহলে রাইট সাইড হলে ক্রেডিট হবে, তাই তো? জি স্যার। আর অ্যাসেট হচ্ছে লেফট সাইড, লেফট সাইড হলে ডেবিট হবে নাকি? জি আচ্ছা, আমাদের যে কথা, মানে আমরা যে প্রথমে অ্যানালজিটা করলাম, সেই অ্যানালজি থেকে এইটা আমরা এস্টাবলিশ করলাম। আচ্ছা, এখন আমি কথাটা বলছি যে যদি ইনক্রিজ হয়, কি হয়? যদি ইনক্রিজ হয় তাহলে এই এই যে আমাদের আহ, সূত্রটা বললাম, সেই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। যদি ইনক্রিজ হয়, ইনক্রিজ মানে কি? অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে কি হবে? ডেবিট। আচ্ছা, লাইবিলিটি, রাইট হ্যান্ড সাইডে আছে কি লাইবিলিটি, লাইবিলিটি যদি ইনক্রিজ হয় তাহলে হবে ক্রেডিট। ইনক্রিজ হলে ক্রেডিট হবে। আর ওনার সিকিউরিটি হচ্ছে রাইট সাইডে আছে, ওনার সিকিউরিটি যদি ইনক্রিজ হয় তাহলে ক্রেডিট হবে। এখন দেখেন ওনার সিকিউরিটি কি ডিক্রিজ হইতে পারে কিনা? জি স্যার। হবে না। ওনার সিকিউরিটি ডিক্রিজ হতে পারে, কারণ ড্রয়িংস হলে ওনার সিকিউরিটি ডিক্রিজ হবে, এক্সপেন্স হলে ওনার সিকিউরিটি ডিক্রিজ হবে। তাহলে এবার একটু ঘুরাই দিব, যে ওনার সিকিউরিটি যদি ইনক্রিজ হয়, লাইবিলিটি যদি ইনক্রিজ হয় তাহলে ক্রেডিট, কিন্তু যদি ডিক্রিজ হয়, এই ইন্ডিকেশন গুলো যদি ডিক্রিজ হয় তাহলে কিন্তু উল্টা হয়ে যাবে। উল্টা হয়ে গেলে মানে হচ্ছে, যেমন অ্যাসেটস, অ্যাসেটস যদি ডিক্রিজ হয়, ক্রেডিট। অ্যাসেট 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 ছিল লেফট সাইডে, তাহলে লেফট সাইডকে বলছি আমি ডেবিট না, তাহলে অ্যাসেট যদি ডিক্রিজ হয়, উল্টাটা হয়, তাহলে তাহলে কিন্তু ক্রেডিট হবে। তখন উল্টে যাবে, তখন কিন্তু ডেবিটের জায়গায় ক্রেডিট হবে। আচ্ছা, আমি এখানে একটু আরেকটু কথা বলি নেই। ডিআর মানে কিন্তু ডেবিট সংক্ষেপে। ঠিক আছে, আমি একটু লিখে দিই, ডিআর ইকুয়ালস টু হচ্ছে ডেবিট। এগুলো আবার অনেকে হয়তো ফার্স্ট টাইম দেখতেছে, নাও বুঝতে পারে। আর সিআর মানে হচ্ছে ক্রেডিট, তাহলে আমি সংক্ষেপে যদি ডেবিট না বলে ডিআরও বলতে পারি, আর সংক্ষেপে ক্রেডিট না বলে সিআরও বলতে পারি, ক্রেডিট। আচ্ছা, তাহলে দেখেন আমি বলছিলাম অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে কি হবে? উল্টাটা, ক্রেডিট। যদিও লেফট সাইডে আছে ক্রেডিট হবে। আচ্ছা, লাইবিলিটি যদি ডিক্রিজ হয়, তাহলে লাইবিলিটি আছে ডেবিট। ক্রেডিট সাইডে, লাইবিলিটি আছে রাইট সাইডে, রাইট সাইডে। রাইট সাইডে বলছিলাম ক্রেডিট যদি ইনক্রিজ হয়, ডিক্রিজ হলে আর ডেবিট, ডিক্রিজ হলে কিন্তু উল্টাটা, রিমেম্বার, উল্টাটা ডিক্রিজ হলে ডেবিট। ডেবিট। আচ্ছা, আর ওনার সিকিউরিটি যদি ডিক্রিজ হয়, ওনার ডেবিট হবে। সিকিউরিটি যদি ডিক্রিজ হয় তাহলে কি হবে? ডেবিট। ডেবিট। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ইনক্রিজ আর ডিক্রিজের ব্যাপারটা সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টাইম শেষ, আমি আপনাদের আর একটু লেন্দি করতে পারছি না, আমার একটা মিটিং আছে এখন। আমরা নেক্সট ক্লাসে আগামীকাল ইনশাল্লাহ আহ এই চ্যাপ্টারটা, ওই ডেবিট ক্রেডিট এগুলো আরো ডিটেলসে পড়বো, এবং জার্নাল এন্ট্রি আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। ঠিক আছে, ওকে স্যার। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি শেষ করে দিচ্ছি।